আসসালামু আলাইকুম। সবাইকে নার্স ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা ফেসবুক লাইভের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছিলাম ক্লাসটা, কিন্তু খুবই দুঃখিত যে ক্লাসটা ফেসবুক লাইভে নেওয়া গেল না নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো আমরা ক্লাসটা রেকর্ড করছি। তো পদার্থের গঠন নিয়ে আলোচনা করছিলাম। তো এই অধ্যায়টা পড়ার আগে অধ্যায় ম্যাপ সম্পর্কে জানা উচিত, যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। এই অধ্যায় থেকে আমরা শিখব মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে মৌল বলা হয়, ঠিক আছে? মৌলিক পদার্থকে মৌল বলা হয়, মৌলিক পদার্থকে মৌল বলা হয় এবং যৌগিক পদার্থকে যৌগ বলা হয়। তাহলে মৌল এবং যৌগ সম্পর্কে আমরা ধারণা নিব, ঠিক আছে? মৌল এবং যৌগ সম্পর্কে আমরা ধারণা নিব। বোঝা গেছে ব্যাপারটা? এরপর আসি। এরপর 2 নম্বর টপিক শিখব পরমাণু অর্থাৎ অ্যাটম অ্যান্ড অণু অর্থাৎ মলিকিউলস, ঠিক আছে? পরমাণু, অ্যাটম এবং অণু বা মলিকিউলস সম্পর্কে জানব। এর পরবর্তীতে মৌলের প্রতীক অর্থাৎ প্রতীক বানানটা ভুল হয়েছে এটা, ঠিক আছে? মৌলের প্রতীক এবং সংকেত সম্পর্কে জানব। মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের কণিকা অর্থাৎ মৌলিক কণিকা 3 ধরনের: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী কোনগুলা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলা সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? বোসন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এগুলা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা, যেগুলা সম্পর্কে আমরা জানবো না, অর্থাৎ অস্থায়ী সম্পর্কে আমাদের আপাতত নবম দশম শ্রেণীতে পড়াশোনা নাই। কম্পোজিট কণিকা কোনগুলা? আলফা কণা এবং ডিউটেরন কণা। এটা সম্পর্কেও আমার কোনো আলোচনা নাই নবম দশম শ্রেণীতে। বোঝা গেছে ব্যাপারটা? এটা নিয়েও পড়াশোনা নাই নবম দশম শ্রেণীতে। তাহলে মৌলিক কণিকাতে শুধুমাত্র আমরা ফোকাস করব কোথায়? স্থায়ী কণিকায়। স্থায়ী কণিকা কয়টা? 3টা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই 3টার মধ্যে কি করব? আমরা ফোকাস করব। বোঝা গেছে ব্যাপারটা? এর পরবর্তীতে আসো। এর পরবর্তীতে পারমাণবিক সংখ্যা যেই কথা, প্রোটন সংখ্যা একই কথা, প্রোটন সংখ্যা একই কথা, এটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানবো। তারপরে আণবিক ভর বা ভর সংখ্যা সম্পর্কে জানবো। আণবিক ভর আর ভর সংখ্যা একই কথা। আণবিক ভর এবং ভর সংখ্যা সম্পর্কে জানবো। এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের পরমাণু মডেল। পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ড পর্যন্ত আজকে আলোচনা করব। অর্থাৎ এই আমাদের প্রথম পর্বে, পরমাণুর গঠনের প্রথম পর্বে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা জানবো। কিন্তু আমাদের এইটুকুই কিন্তু শেষ না। নিলস বোর আছে, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আছে, উপশক্তি স্তরের ধারণা আছে, আইসোটোপ আছে। এরপরে কি পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় সেগুলা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে দ্বিতীয় ভিডিওতে, ঠিক আছে? তাহলে প্রথম ভিডিওর আজকে যেই টপিক কয়টা, ঠিক আছে? 6টা টপিকের মধ্যে ফার্স্ট পর্ব, ঠিক আছে? ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। 1 ঘন্টাও লাগবে না হয়তো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি প্রথম টপিক দিয়ে, সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, অর্থাৎ মৌল এবং যৌগ, এগুলা নিয়ে কথা শুরু করছি। তাহলে খেয়াল করো, মৌলিক পদার্থ এই আলোচনাটা শুরু করছি। মৌলিক পদার্থ, ঠিক আছে? মৌলিক পদার্থ এই টপিকটা শুরু করছি আমরা। খেয়াল করো, মৌলিক পদার্থ কাকে বলে? এই কথাটা, এই সংজ্ঞাটা যদি দিতে চাই, যে মৌলিক পদার্থ কাকে বলে, এই সংজ্ঞাটা তো যদি দিতে চাই, তাহলে কি বলা যাবে? যে রাসায়নিক পদার্থকে বিশ্লেষিত করলে মানে ওইটা ছাড়া বাকি, বলতে পারি ওইটা ছাড়া আর কিছু পাওয়া যায় না, অন্য কিছু পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে।
বোঝা গেছে ব্যাপারটা? যে রাসায়নিক পদার্থ, ওই পদার্থকে যদি বিশ্লেষিত করি, ওইটা ছাড়া আর বাকি আর কিছু বা অন্য কিছু পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলে। খেয়াল করো মৌলিক পদার্থ কোনগুলো তাহলে? একটু খেয়াল করো মৌলিক পদার্থ কেমন, যে যে তাহলে খেয়াল করো যে মৌলিক পদার্থ কোনগুলা, যেগুলা হচ্ছে যেগুলাকে ভাঙলে, অর্থাৎ যে রাসায়নিক পদার্থকে ভাঙলে বা বিশ্লেষিত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ বা এলিমেন্ট পাওয়া যায় না, সেটাই কি বলবো আমরা? মৌলিক পদার্থ। এমন পদার্থর কথা যদি বলি, দেখো সোনার কথা বলি যদি, ঠিক আছে? সোনার সংকেত হচ্ছে অরাম বা AU। এইটাকে যদি তুমি ভাঙো, ঠিক আছে, সোনাকে যদি তুমি ভাঙো তাহলে সবসময় কি সোনাই পাবা, ঠিক আছে? বা অন্য কিছু পাওয়ার কি কোনো চান্স আছে তোমার? অন্য কিছু পাওয়ার কি চান্স আছে সেখানে? না। সোনাকে যদি তুমি ভাঙো তাহলে সবসময় কি সোনাই পাবা। বোঝা গেছে ব্যাপারটা? অনুরূপভাবে রূপাকে যদি তুমি ভাঙো, রূপা বা সিলভার, ঠিক আছে, রূপা বা সিলভার AG, ঠিক আছে, একে যদি তুমি ভাঙো তারপরেও কি শুধুমাত্র এই রূপাই পাবা না, AUই থাকতেছে, AG বা সিলভারই থাকতেছে, ঠিক আছে? অর্থাৎ একটা মৌলিক পদার্থ কোনটা, যেটাকে ভাঙলে ওইটাই পাওয়া যায়, যেটাকে বিশ্লেষিত করলে ওইটাই পাওয়া যায়, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? অপরদিকে অপরদিকে যৌগিক পদার্থের কথা যদি চিন্তা করো, যৌগিক পদার্থ তুমি, ঠিক আছে, যৌগিক পদার্থ, অপরদিকে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলবো? যে যদি যে রাসায়নিক পদার্থকে, বলতে পারবো না সংজ্ঞায়, আমরা বলতে পারবো না যে রাসায়নিক পদার্থকে, যে রাসায়নিক পদার্থকে ভাঙলে বা বিশ্লেষিত করলে একাধিক, অর্থাৎ একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, তাকে যৌগিক পদার্থ বলে। খেয়াল করো সংজ্ঞাটা, খেয়াল করো যে রাসায়নিক পদার্থকে ভাঙলে বা বিশ্লেষিত করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে কি বলবো? যৌগিক পদার্থ বলবো। বোঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙা যায়। খেয়াল করো যৌগিক পদার্থের একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে পানি হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ, পানি। তাহলে পানি H2O বা পানি হতে পারে মানে ভালো উদাহরণ। এই পানিকে যদি ভাঙো তাহলে খেয়াল করো, পানিকে যদি ভাঙো তাহলে দুই অণু, এই যে অণু পরমাণুতে আসবো আমরা, ঠিক আছে, দুই অণু হাইড্রোজেন পাবা, এবং অপর দিকে কি পাবা? এক অণু অক্সিজেন পাবা, ঠিক আছে, এটাকে অক্সিজেন বলছি আমরা, অক্সিজেন পাবা, ঠিক আছে? তাহলে পানিকে যদি আমি ভাঙি তাহলে দুই অণু হাইড্রোজেন পাচ্ছি, এক অণু অক্সিজেন পাচ্ছি। তো এই পানিকে তাহলে কি বলবো? যৌগিক পদার্থ বলবো। পানিকে তাহলে কি যৌগিক পদার্থ বলবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পানিকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ, এবং দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে, এটা বলতে পারবো যে পানিকে যৌগিক পদার্থ বলবো, এবং কি দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে কি পানি। বোঝা গেছে ব্যাপারটা? পানি। অপরদিকে যদি আমরা ইয়ার কথা বলি, যেমন কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, তাহলে এক অণু কার্বন এবং কি দুই অণু অক্সিজেন মিলে কি করছে? তোমার কার্বন ডাইঅক্সাইড গঠন করছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কার্বন ডাইঅক্সাইডকে বলবো আমরা একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইডকে কি বলবো আমরা? একটা যৌগিক পদার্থ বা যৌগ,
ঠিক আছে, যৌগিক পদার্থ বা যৌগ। আর অপরদিকে আমরা এই যে সোনা বা অরামকে আমরা বলতে পারি কি, বা গোল্ডকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে, সিলভারকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে, মৌলিক পদার্থ বা মৌল। এখন মৌল নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করি। খেয়াল করো, মৌল নিয়ে একটু আলোচনা করি যে মৌল এ পর্যন্ত আমাদের কয়টি আবিষ্কৃত হয়েছে পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা ভালো মতো শিখবো। ঠিক আছে, পর্যায় সারণীতে এ পর্যন্ত যাদের স্থান দেওয়া হয়েছে সেগুলাই হচ্ছে মৌল। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীতে এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এই আবিষ্কৃত হয়েছে কয়টা মৌল? 118টা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? 19, 20 এগুলার কাজ চলছে, কিন্তু এখনো স্বীকৃতি পায় নাই। বোঝা গেছে ব্যাপারটা? মৌল হওয়ার জন্য এই যে IUPAC, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এইটার স্বীকৃতি অনুযায়ী 18টি মৌল আবিষ্কৃত হয়েছে, বা পর্যায় সারণীতে আমরা 118টি মৌল দেখতে পাই। ঠিক আছে, আর বাকিগুলা এখনো আবিষ্কৃত হয় নাই। ঠিক আছে, রিসেন্ট টাইমে 119 নাম্বার মৌল আবিষ্কৃত হয়েছে হয়তো, কিন্তু স্বীকৃতি পায় নাই। এই যে IUPAC যেটাকে বলি আমরা, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটার স্বীকৃতি পায় নাই। এটা একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক কেমিস্ট্রি বিশেষায়িত সংস্থা, যেটা আসলে তোমার যে মৌল বা যৌগের একটা স্বীকৃতি প্রদান করে, নাম প্রদান করে। ঠিক আছে, এটার বিভিন্ন কাজ আছে IUPAC-এর। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পর্যায় সারণীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত। অর্থাৎ কি, তুমি যদি ওই 118টার মধ্যে একটা মৌল নেও, অক্সিজেন, তাহলে অক্সিজেনকে যদি ভাঙো তাহলে অক্সিজেনই পাবা, অক্সিজেনকে যদি আবার ভাঙো তাহলে অক্সিজেনই পাবা। অর্থাৎ মৌলিক পদার্থ বা মৌলকে ভাঙলে কি পাইতেছি? ওইটাই পাইতেছি। বোঝা গেছে ব্যাপারটা? এরকম পদার্থ আছে এই পর্যন্ত ওয়ার্ল্ডে 118টা। ঠিক আছে, এই 118টার মধ্যে 98টি প্রকৃতিতে আছে। ঠিক আছে, 98টি কি প্রকৃতিতে আছে মানে কি, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাদের নিয়ামত হিসাবে 18টি। আর এই যে বাকি 20টি, ঠিক আছে, বাকি 20টি আমরা কি করেছি? ঠিক আছে, আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞান দিয়ে আমরা গবেষণাগারে তৈরি করেছি। গবেষণাগারে কি করেছি? তৈরি করেছি। বোঝা গেছে ব্যাপারটা? তৈরি করেছি। ঠিক আছে, তাহলে 20টি মৌল কি করেছি? আমরা গবেষণাগারে তৈরি করেছি, এবং 98টি কি প্রকৃতিতে পাওয়া যায়, বা আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত হিসাবে প্রদান করেছে। কয়টা? 98টি। এবং 20টি কি গবেষণাগারে আমরা তৈরি করেছি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে মৌল সম্পর্কে এবং যৌগ সম্পর্কে ভালো একটা ধারণা পাইছো, আশা করি পাইছো। এখন 2 নাম্বার টপিক হচ্ছে পরমাণু এবং অণু। ঠিক আছে, প্রথম টপিক তো শেষ হলো, এবং পরমাণু এবং অণু অর্থাৎ অ্যাটম অ্যান্ড মলিকিউলস সম্পর্কে আমরা জানবো। বোঝা গেছে ব্যাপারটা? অ্যাটম এবং মলিকিউলস সম্পর্কে আমরা জানবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে অ্যাটম কাকে বলে, বা এটা পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? ঠিক আছে, তাহলে আসো আমরা পরমাণু সম্পর্কে বিস্তারিত জানি। ঠিক আছে, তাহলে পরমাণু কাকে বলে? যে পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম একক, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যা মৌলের গুণাগুণ রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মৌলের গুণাগুণ প্রকাশ করে, তাকেই কি বলবো আমরা? পরমাণু বলবো।
প্রকাশ করে। ঠিক আছে, তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে পরমাণু বা অ্যাটম। ঠিক আছে, পরমাণু বা অ্যাটম কি? সেটা হচ্ছে পরমাণু বা অ্যাটম হলো মৌলের ক্ষুদ্রতম একক যা মৌলের গুণাগুণ প্রকাশ করে। যেমন যেমন কথা যদি বলি তাহলে অক্সিজেনের গুণাগুণ। ঠিক আছে, অক্সিজেনের গুণাগুণ অর্থাৎ অক্সিজেন যে একটা মৌলিক পদার্থ বা মৌল, ঠিক আছে, এর যে গুণাগুণ প্রকাশকারী যে এলিমেন্ট বা যে এটার গুণাগুণ কিভাবে প্রকাশ করব? এই পরমাণুর মাধ্যমে প্রকাশ করব। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? দাঁড়াও। তাহলে পরমাণু কাকে বলে? যে একটা মৌলের বা মৌলিক পদার্থের গুণাগুণ প্রকাশকারী যে গুণাগুণ প্রকাশকারী যে এলিমেন্টটা আছে সেটাই হচ্ছে কি? পরমাণু। এবং যেমন ধরো অক্সিজেনের পরমাণু, অক্সিজেন যদি একটা পরমাণু হয়, ঠিক আছে, এখানে অণু হয়ে গেছে, ঠিক আছে, অক্সিজেন যদি অণু হয় তাহলে অক্সিজেনের যে গুণাগুণ আছে, অর্থাৎ আমরা অক্সিজেনের গুণাগুণ সম্পর্কে কি বলতে পারি? অক্সিজেন সম্পর্কে আমরা বলতে পারি যে অক্সিজেনের পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, এটা কি একটা ধর্ম না? এইটা একটা কি অক্সিজেনের গুণ না? এইটা যে প্রকাশ করতেছে অক্সিজেনই তো প্রকাশ করবে, অর্থাৎ 8 সংখ্যা দ্বারা, 8 পারমাণবিক সংখ্যা দ্বারা শুধুমাত্র কি অক্সিজেনকেই রিপ্রেজেন্ট করবে। তারপরে 16 হচ্ছে তার ভর। ঠিক আছে, 16 হচ্ছে তার ভর, তাহলে 16 দ্বারা শুধু কেবলমাত্র কি অক্সিজেনকেই রিপ্রেজেন্ট করবে না? তাহলে এটাকে আমরা বলবো যে এই যে গুণাগুণটা যে প্রকাশ করতেছে, ঠিক আছে, অক্সিজেনের গুণাগুণ, যে এই যে 16 বললে আমরা অক্সিজেনকে চিনছি, 8 বললে আমরা অক্সিজেনকে বুঝতে পারতেছি, ঠিক আছে, এই যে ধর্মগুলা বা গুণাগুণগুলা আছে এগুলা যে প্রকাশ করবে কার মাধ্যমে প্রকাশ করবে? পরমাণু বা অ্যাটমকে প্রকাশ করবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে পরমাণু। আর অণুর কথা যদি বলি, ঠিক আছে, আসো অণু সম্পর্কে একটু জানি। অণু বা মলিকিউলস, ঠিক আছে, অণু বা মলিকিউলস, ঠিক আছে, অণু বা মলিকিউলস কাকে বলবো? ঠিক আছে, অণু বা মলিকিউলস কাকে বলবো? যে দুই বা ততোধিক, ঠিক আছে, দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে যা গঠন করে তাকে অণু বলে। অর্থাৎ অণু হতে হলে দুই হতে হবে, অর্থাৎ দুইটি পরমাণু হইতে হবে বা তার অধিক পরমাণু হইতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পরমাণু কোনগুলা? পরমাণুকে কি দ্বারা প্রকাশ করা হয়? পরমাণু কোনগুলা? যেগুলা হইতেছে মৌলের গুণাগুণ প্রকাশ করবে সেগুলাই কি পরমাণু। আর অণু কোনগুলা? যে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে বা মিলিত হয়ে যেই জিনিসটা গঠন করবে সেইটাকে কি বলবো আমরা? অণু। দেখো খেয়াল করে যে একটা নাইট্রোজেন, এই দুইটা পরস্পর 3টা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। ঠিক আছে, এই যে বন্ধন কথাটা একটু বুঝো, যে বন্ধন, ঠিক আছে, এই যে এই বন্ধনের মাধ্যমে যে আবদ্ধ হইল একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে, কি তোমার 3টা বন্ধনের মাধ্যমে বা 3টা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। এই কথাটা বুঝো যে 3টি সমযোজী বন্ধনের মাধ্যমে, 3টি সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে কে? একটা নাইট্রোজেন আর আরেকটা নাইট্রোজেন 3টা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তাহলে এই যে এই 3টা সমযোজী বন্ধনের মাধ্যমে যে আবদ্ধ হইল, কয়টা? 2টা না? তাহলে এই যে এই N2 কে আমরা কি বলবো? অণু বলবো। ঠিক আছে, আর N কে কি বলবো? পরমাণু। এই N কে কি বলবো? পরমাণু। 2টা পরমাণু 3টা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে N2 গঠন করছে, তাহলে এই N2 কে বলবো আমরা অণু। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? অপরদিকে ক্লোরিন এবং ক্লোরিন একটা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে Cl2 গঠন করে। তাহলে Cl2 কে আমরা কি বলবো? অণু বলবো। আর অপরদিকে ক্লোরিনকে আমরা বলবো পরমাণু,
এই ক্লোরিনকেও বলবো আমরা পরমাণু। এই দুইটা যে একক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে, অর্থাৎ একটি সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে Cl2 গঠন করছে, তাহলে Cl2কে আমরা বলবো অণু। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তুমি? আচ্ছা, এইখান থেকে প্রতীক, মৌলের প্রতীক এবং সংকেতটা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, দেখো প্রতীক হয় পরমাণু, ঠিক আছে, এই যে পর সাথে প, ঠিক আছে, সংখ্যার সাথে সংকেত, দেখো পর সাথে প মানে পরমাণুর সাথে প্রতীক, পরমাণুর সাথে প্রতীক যায়, ঠিক আছে, প্রতীক যায়, আর অণুর সাথে যায় সংকেত, অর্থাৎ পরমাণুর প্রতীক হয়, অণুর সংকেত হয়। বোঝা গেছে ব্যাপারটা? পরমাণুর প্রতীক হয়, অণুর সংকেত হয়। এই কথাটা তোমাকে অনেক জায়গায় থেকে বাঁচাবে, ঠিক আছে, এই শর্টকাটটা মনে রাখো। পরমাণুর প্রতীক হয়, অণুর সংকেত হয়, পরমাণুর প্রতীক হয়, অণুর সংকেত হয়। দেখো পরমাণুকে এই যে আমরা ও ও বললাম না, ও দ্বারা আমরা অক্সিজেন বুঝি না, ঠিক আছে, তাহলে প্রতীককে আমরা কি বলবো? প্রতীককে বলবো ইংরেজি বা ল্যাটিন অক্ষরের বা ল্যাটিন শব্দের প্রথম অক্ষর, ঠিক আছে। তাহলে আলাদাভাবে যদি প্রতীককে বলি বা প্রতীকের সংজ্ঞাটা বলতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে বলতে পারবো? যে আলাদাভাবে সংকেত হিসাবে বলতে পারবো বা সংজ্ঞা হিসাবে বলতে পারবো যে কোনো মৌলের, দেখো এইবার কিন্তু আমরা অণু আনছি না বা যৌগ আনছি না, ঠিক আছে, যৌগ অণু কিন্তু যৌগের মানে যৌগ বলতে মৌলেরই একাধিক রূপ হইতে পারে। তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন শব্দের, ইংরেজি বা ল্যাটিন শব্দের প্রথম অক্ষরকেই প্রতীক বলে। প্রথম অক্ষরকে প্রতীক বলে। প্রথম অক্ষরকে প্রতীক বলে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রতীক কাকে বলে? যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, ল্যাটিন শব্দের প্রথম অক্ষরকে প্রতীক বলে। বোঝা গেছে ব্যাপারটা? বেশিরভাগই ইংরেজি হয়, দুইটা শুধুমাত্র ল্যাটিন আছে আমাদের 30টা মৌলের মধ্যে। একটা হইতেছে নেট্রিয়াম বা এটাকে আমরা বলি সোডিয়াম, ঠিক আছে, এটাকে আমরা বলি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামকে আমরা Na দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, অর্থাৎ ওই যে নেট্রিয়ামের যে Na, ঠিক আছে, এইখান থেকে আসছে কি, এই যে সোডিয়ামের আমরা বলি সোডিয়াম, ঠিক আছে, কিন্তু এটা মূলত ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে আসছে। বোঝা গেছে ব্যাপারটা? এটা ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে আসছে। এবং অপরদিকে পটাশিয়ামের কথা যদি চিন্তা করি, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামকে আমরা কে দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পটাশিয়ামের কে আসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে, ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে আমরা পটাশিয়ামের কে আনছি। বোঝা গেছে ব্যাপারটা? আর অপর দিকে ল্যাটিন শব্দ নেট্রিয়ামের Na থেকে আমরা কি আনছি? সোডিয়ামের Na আনছি। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে প্রতীক বা প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আর এখান থেকে আমি তোমাদের একটা টাস্ক দিব। সেই টাস্কটা হইতেছে যে তোমরা এক থেকে 30 পর্যন্ত যে মৌল আছে সেটা কি শিখবা? ঠুটস্থ করবা, ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা কি একদম ঠুটস্থ বা অন্তস্থ করে নিবা। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, পরমাণুর হয় প্রতীক আর অণুর হয় সংকেত, ঠিক আছে, অণুর হয় সংকেত, সংকেতের দন্ত স সাথে দন্ত স, ঠিক আছে, অর্থাৎ সংখ্যা। অণুকে প্রকাশ করতে কিন্তু আমরা সংখ্যা ব্যবহার করি। বোঝা গেছে ব্যাপারটা? অণুকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু সংখ্যা ব্যবহার করছি। দেখো প্রতীকের এই যে এন এর সাথে কি কোনো সংখ্যা ছিল যখন প্রতীক ছিল? ঠিক আছে, এনে অর্থাৎ পরমাণু যখন ছিল তখন কিন্তু এই যে এনকে পরমাণু বলবো, এই এনকে পরমাণু বলবো, এটার সাথে কি কোনো সংখ্যা ছিল? না, কোনো সংখ্যা ছিল না। কিন্তু যখন আমরা এইটাকে এই দুইটাকে তিনটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে একটা অণু বানায় ফেলছি, ঠিক আছে, তখন আমরা এটাকে সংখ্যা দিছি না একটা, অর্থাৎ একটা আর আরেকটা কি দুইটা না, দুইটা নাইট্রোজেন কিভাবে লিখছি? N2 এইভাবে লিখছি না? তাহলে এইটা
কি হয়ে গেছে, অণু হয়েছে না। তাহলে এই যে এইটাকে আমরা বলবো সংকেত, আর এই যে এই দুইটাকে আমরা বলবো কি, প্রতীক। এইটাকে বলবো আমরা সংকেত, এই দুইটাকে আমরা কি বলবো, প্রতীক। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এইটাকে আমরা বলবো সংকেত, আর এই দুইটাকে আমরা কি বলবো, প্রতীক। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে দন্ত স্বর সাথে দন্ত স, পর সাথে প, অর্থাৎ পরমাণুর হয় প্রতীক, আর যেখানে সংখ্যা সেখানেই অণু, সেখানেই সংকেত। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে সংকেতটা ক্লিয়ার। তাহলে একই সাথে আমার দুইটা টপিক শেষ হলো, সেটা হচ্ছে পরমাণু এবং অণু এবং মৌলের প্রতীক এবং সংকেত শেষ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো আমরা মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জানবো। ঠিক আছে, স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জানবো। স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জানবো। আসো, স্থায়ী মূল কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে আলোচনা করব এখানে। ঠিক আছে, তাহলে স্থায়ী মৌলিক কণিকা কয়টি? ঠিক আছে, তাহলে কয়টি, এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কয়টি, এই প্রশ্নের উত্তর হচ্ছে তিনটি। ঠিক আছে, তিনটি। কি 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 এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ইলেকট্রন, দুই নাম্বার হচ্ছে প্রোটন, দুই নাম্বার কি, প্রোটন, এবং তিন নম্বর হচ্ছে নিউট্রন। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো, ইলেকট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। স্থায়ী মূল কণিকা তিনটি, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ইলেকট্রন সম্পর্কে আমরা কি জানবো? বিস্তারিত জানবো এখন। ইলেকট্রন, তাহলে ইলেকট্রনকে এক নাম্বার প্রকাশ। ঠিক আছে, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করা হয়? ইলেকট্রনকে এই যে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। কোনো সময় আমরা ছোট হাতের ই এর উপর মাইনাস দিই, কারণ ইলেকট্রন মাইনাসও ইলেকট্রন রিপ্রেজেন্ট করে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ইলেকট্রনের প্রকাশ কি? ছোট হাতের ই দ্বারা। ঠিক আছে, ই দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এর ভরের কথা যদি চিন্তা করো, ঠিক আছে, ইলেকট্রনের ভরের কথা যদি চিন্তা করো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে, তাহলে 9.11 ইন্টু 10⁻−28 গ্রাম, বা বলতে পারো 9.11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, যখন কেজি বলছো মাইনাস হবে এখানে, -31 কেজি। যখন কেজি বলছো তখন 31, যখন গ্রাম বলছো তখন 28। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এইবার এর চার্জ কেমন? ঠিক আছে, এর চার্জ কেমন? এর চার্জ হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এর চার্জ কেমন? ঋণাত্মক। বোঝা গেছে ব্যাপারটা? ঋণাত্মক বা নেগেটিভ। যদি বলি চার্জের পরিমাণটা কেমন? চার্জের পরিমাণ, ঠিক আছে, চার্জের পরিমাণ। তাহলে চার্জের পরিমাণকে আমরা কি বলবো? এই যে চার্জ যে ঋণাত্মক বললাম, এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আপেক্ষিক চার্জ, ঋণাত্মক, এবং 1 আমরা দেখবো পরে। ঠিক আছে, চার্জের পরিমাণ কত? সেটা হচ্ছে -1.67, -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, তাহলে চার্জটা কেমন? -1.660 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে কিসের চার্জ? ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, যদি আমরা আপেক্ষিক চার্জের কথা বলি, ঠিক আছে, আপেক্ষিক চার্জ, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, ঠিক আছে, আপেক্ষিক চার্জের কথা যদি বলি তাহলে -1। ঠিক আছে, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1। যদি আপেক্ষিক ভরের কথা বলি, ঠিক আছে, আপেক্ষিক ভর,
আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর কি 0, ঠিক আছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। তাহলে কি কি কয়টা জিনিস জানলাম, 6টা জিনিস জানলাম। একটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়, কখনো কখনো ই মাইনাসও লেখা হয়, ঠিক আছে। এরপর ভর, ভর কত জানলাম, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম বা 9.11 ইন্টু 10⁻31 কেজি। তারপরে চার্জ, চার্জ কেমন, ঠিক আছে, এটা কিন্তু চার্জ কেমন এই প্রশ্নের উত্তর, যে চার্জ কেমন, ঋণাত্মক বা নেগেটিভ। চার্জের পরিমাণ কত, চার্জের পরিমাণ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, 19 কুলম্ব। এরপরে আপেক্ষিক চার্জ কত, -1 এবং আপেক্ষিক ভর কত, 0। বুঝা গেছে ব্যাপারটা, এটা ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত। এরপরে আসি আমরা প্রোটন সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা প্রোটন সম্পর্কে বিস্তারিত জানবো, প্রোটন সম্পর্কে বিস্তারিত জানবো। ওই যে সিকোয়েন্স একটাই, যে প্রথমত একে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে তাহলে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। 2 নাম্বার শিখাইছিলাম এটার ভর, প্রোটনের ভর কত, প্রোটনের ভর কত, তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা এটাকে বলতে পারি 1.673 ইন্টু 10⁻⁻37 কেজি। বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো বিষয়টা, এটা হলো ভর। তাহলে সাথে সাথে শিখবো আপেক্ষিক ভরটাকে কত। তাহলে প্রোটন, ইলেকট্রনের আপেক্ষিক ভর কিন্তু দেখছিলাম 0, ঠিক আছে, তাহলে প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, ঠিক আছে, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, আমরা 1 ধরে নিই প্রোটনের আপেক্ষিক ভর। এরপর আসো চার্জের ক্ষেত্রে, তিনটা টপিক, সেটা হচ্ছে চার্জ কেমন, চার্জ কেমন, এটার চার্জ কেমন, সেটা হচ্ছে ধনাত্মক চার্জ এটা, ঠিক আছে। ইলেকট্রনের ক্ষেত্রে কি শিখলাম, ঋণাত্মক শিখলাম, আমরা শিখব চার্জের ক্ষেত্রে, আমরা দেখবো এখানে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ। বোঝা গেছে ব্যাপারটা, পজিটিভ চার্জ। আজান দিচ্ছে, একটু ব্রেক নিচ্ছি। তাহলে আজানের পর স্বাগতম। তাহলে চার্জ কেমন, ধনাত্মক চার্জ, ঠিক আছে। তাহলে চার্জের পরিমাণের কথা যদি বলি, তাহলে চার্জের পরিমাণ কেমন, যে চার্জের পরিমাণ, প্রোটনের চার্জের পরিমাণ কেমন, সেটা প্লাস হবে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। চার্জের একক কিন্তু কুলম্ব। বোঝা গেছে ব্যাপারটা। যদি আপেক্ষিক চার্জের কথা বলি, ঠিক আছে, আপেক্ষিক চার্জের কথা বলি, আপেক্ষিক চার্জ, ঠিক আছে, আপেক্ষিক চার্জ সেটা কেমন, যে +1। বোঝা গেছে ব্যাপারটা, আপেক্ষিক চার্জ কেমন, +1। এই যে এইটা গেল কি প্রোটনের বিস্তারিত। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর কেমন 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অথবা যদি বলি কেজিতে, তাহলে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। বোঝা গেছে ব্যাপারটা। আপেক্ষিক ভর কত, 1। চার্জ কত, ধনাত্মক বা পজিটিভ। চার্জের পরিমাণ কত, 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বোঝা গেছে ব্যাপারটা। আর আপেক্ষিক চার্জ কত, +1। বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো বিষয়টা। এবার আসো নিউট্রন সম্পর্কে। নিউট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, নিউট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে। নিউট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, অর্থাৎ নিউট্রনটা কেমন, যে নিউট্রনটা কেমন, নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়। 1 নম্বর, যে নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে n দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে n দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর, নিউট্রনের ভর কেমন, ঠিক আছে, নিউট্রনের ভর কেমন, নিউট্রনের ভর কেমন যদি কথা বলি, তাহলে নিউট্রনের ভর আর প্রোটনের ভর প্রায় সেম, ওই যে একই, যে 1.673 ইন্টু 10⁻⁻34 গ্রাম, অথবা কেজিতে যদি বলি তাহলে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে, এরকম। এরপর আপেক্ষিক ভরের কথা যদি বলি, ঠিক আছে, আপেক্ষিক ভর আলটিমেটলি 1ই আপেক্ষিক ভর। তাহলে আপেক্ষিক ভর কত, 1, আপেক্ষিক ভর 1। এরপরে চার্জ কি, চার্জ নাই, ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে কিন্তু আসে যে চার্জ নাই, ঠিক আছে,
তাহলে নিউট্রনের চার্জ নাই। চার্জ যদি না থাকে চার্জের পরিমাণ থাকবে না, সরি এখানে তো নাই, ঠিক আছে। চার্জ যদি থাকে, চার্জ যদি নাই থাকে তাহলে চার্জের পরিমাণ আছে নাই, আপেক্ষিক চার্জ আছে নাই, ঠিক আছে। তাহলে এগুলাই কিচ্ছু নাই, শুধু ভরটা আর কি আপেক্ষিক ভরটা মনে রাখলেই হয়ে যায়। বুঝা গেছে ব্যাপারটা নিউট্রন সম্পর্কে। তাহলে এবার কথা বলো যে এইটা আমরা কি শিখবো, ইলেকট্রন কেন শিখলাম, প্রোটন কেন শিখলাম, নিউট্রন কেন শিখলাম, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা মূলত আমরা পরমাণুর ভিতরে যেই এলিমেন্টগুলো থাকে, ঠিক আছে, পরমাণুর ভিতরে যেই এলিমেন্টগুলো থাকে সেগুলাই হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরা কোন অবস্থায় থাকে, স্থায়ী অবস্থায় থাকে। অর্থাৎ যদি তুমি ইলেকট্রন না আনো তাহলে পরমাণু হবে না, প্রোটন না আনো পরমাণু হবে না, নিউট্রন না আনো তাহলে পরমাণু হবে না। তাহলে পরমাণু হওয়ার জন্য অবশ্যই তোমার ইলেকট্রন লাগবে, অবশ্যই প্রোটন লাগবে, অবশ্যই নিউট্রন লাগবে তোমার। বোঝা গেছে ব্যাপারটা। অর্থাৎ পরমাণুর যে মূল স্থায়ী কণিকা আছে, তাহলে এই মূল স্থায়ী কণিকার মধ্যে এই তিনটা তোমার লাগবেই। অর্থাৎ পরমাণু হওয়ার জন্য এই তিনটা তোমার কি লাগবেই, ঠিক আছে। তাহলে আমাদের এই টপিকটাও শেষ হয়ে গেল যে মৌলিক কণিকা কয়টা, তিনটা। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা স্থায়ী মৌলিকা, মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শেষ, ঠিক আছে। এবার আসো যে পারমাণবিক সংখ্যা, আণবিক ভর এবং ভর সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা খেয়াল করো, একটা পারমাণবিক সংখ্যা বোঝার আগে আমার একটা পরমাণুকে চিন্তা করতে হবে বা কল্পনা করতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পরমাণুর বাইরের শক্তি স্তরগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে পরমাণুর বাইরের শক্তি স্তরগুলা। বোঝা গেছে ব্যাপারটা। এই যে এটা হচ্ছে পরমাণুর পরিচয় যদি লিখি, পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই যে এই যে এই যে এই যে এইটা লিখলাম না, এইটা এইটা এইটা, এই যে তিনটাকে আমরা বলবো, এই তিনটাকে আমরা বলবো কক্ষপথ, ঠিক আছে। এই তিনটাকে কি বলবো আমরা? কক্ষপথ, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা। এবার এই নিউক্লিয়াস এবং কক্ষপথ, নিউক্লিয়াস এবং কক্ষপথ নিয়েই একটা কি চিত্র, পরমাণু গঠিত, ঠিক আছে। চিত্র পরমাণু গঠিত। পরমাণুটি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াস নিয়ে গঠিত আর কক্ষপথ নিয়ে গঠিত বা অরবিটাল নিয়ে গঠিত। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে বিষয় খেয়াল করো যে পরমাণুর নিউক্লিয়াস এবং কক্ষপথ থাকে, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াস এবং কক্ষপথ থাকে। এবার আসো যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরের কণিকা, ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরের কণিকা। তাহলে নিউক্লিয়াসের ভেতরে দুইটা কণিকা থাকে, এক নাম্বার হচ্ছে প্রোটন, দুই নাম্বার হচ্ছে নিউট্রন। বুঝছো ব্যাপারটা? প্রোটন এবং নিউট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের বাইরে বা কক্ষপথে। দেখো পরমাণুর ভিতরে হচ্ছে কি, পরমাণুর ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে কি? কক্ষপথ বা শক্তি স্তরগুলা কোথায়? বাইরে বা কক্ষপথে কে থাকে? এই যে 3 নাম্বার এলিমেন্ট যে আমাদের থাকে সেটা হচ্ছে কে? ইলেকট্রন কোথায় থাকে? বাইরে থাকে। ইলেকট্রন কোথায় থাকে? বাইরে বা শক্তি স্তরে থাকে। এই যে এইখানে যদি তুমি দাও ইলেকট্রন, এইখানে যদি দাও ইলেকট্রন, ঠিক আছে। তারপর কি এইখানে যদি দাও ইলেকট্রন, এই যে ইলেকট্রনগুলো কি বাইরে এই যে এইভাবে অবস্থান করে। বোঝা গেছে ব্যাপারটা? বাইরে এইভাবে অবস্থান করে ইলেকট্রনগুলা, ঠিক আছে। ইলেকট্রনগুলা বাইরে অবস্থান করে, প্রোটন এবং নিউট্রন ভিতরে থাকে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? এখান থেকে একটা বেসিক শিখাই তোমাদের, দেখো আমরা শিখলাম দেখো এই যে আপেক্ষিক ভরের কথা চিন্তা করো। আপেক্ষিক ভর নিউট্রনের কত? 1। আপেক্ষিক ভর প্রোটনের কি? 1, ঠিক আছে। আপেক্ষিক ভর প্রোটনের 1 এবং আপেক্ষিক ভর নিউট্রনেরও 1, ঠিক আছে। আলটিমেটলি আমরা যে ভর সংখ্যা শিখতে চাচ্ছি না, দেখো আলটিমেটলি আমরা যে ভর সংখ্যা শিখতে চাচ্ছি, এই যে ভর সংখ্যা বা আণবিক ভর বা আপেক্ষিক ভর শিখতে চাচ্ছি না, তাহলে আপেক্ষিক ভর এই যে নিউট্রনের 1 আর এই যে প্রোটনের যে 1, এই যে এই দুইটার যোগফল হবে, ঠিক আছে। এই দুইটার যোগফল হবে,
ঠিক আছে? তাহলে প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এই যে প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? সম্পূর্ণ ভর সঞ্চিত থাকে না? তাহলে নিউট্রনের ভিতরে সম্পূর্ণ ভর কি থাকে? সঞ্চিত থাকে। বোঝা গেছে ব্যাপারটা? এইখান থেকে এই বেসিকটা বলতে পারি। আর আর যেহেতু ইলেকট্রনের কোনো ভর নাই, খেয়াল করো, ইলেকট্রনের কোনো ভর নাই, তার মানে কি কক্ষপথেরও কোনো ভর নাই। এই যে বাইরে যে কক্ষপথ থাকে, এই কক্ষপথের কোনো ভর নাই। ঠিক আছে? তার মানে আমরা কি বলতে পারি যে সঞ্চিত ভর সম্পূর্ণই কি নিউক্লিয়াসের। তার মানে কি নিউক্লিয়াসের মধ্যেই ভর সঞ্চিত থাকে, নিউক্লিয়াসের মধ্যেই ভর সঞ্চিত থাকে। বুঝা গেছে ব্যাপারটা? এবার আসো আমরা যেটা শিখতে চাইতেছি যে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা এটা শিখতে চাচ্ছি আমরা। তাহলে পারমাণবিক সংখ্যা আর কিছুই না, পারমাণবিক সংখ্যা মূলত প্রোটন সংখ্যা। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা মূলত প্রোটন সংখ্যা। বোঝা গেছে ব্যাপারটা? পারমাণবিক সংখ্যা মূলত প্রোটন সংখ্যা। বোঝা গেছে ব্যাপারটা? এইটা একটা বেসিক। আর একটা বেসিক হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর মূলত কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ঠিক আছে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি? পারমাণবিক ভর। বোঝা গেছে ব্যাপারটা? পারমাণবিক ভর কি? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। এক কথায় আমরা বলতে পারি নিউক্লিয়াসের ভর। এক কথায় আমরা বলতে পারি নিউক্লিয়াসের ভর। ঠিক আছে? নিউক্লিয়াসের ভর কি? পারমাণবিক ভর। আর পারমাণবিক ঠিক আছে? পারমাণবিক ভর কি? পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা। পারমাণবিক ভর কি? প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে পারমাণবিক ভর বা নিউক্লিয়াসের ভর। কারণ কি? নিউক্লিয়াসের ভিতরেই প্রোটন এবং নিউট্রন থাকে না? নিউক্লিয়াসের ভিতরেই কি থাকে? নিউক্লিয়াসের ভেতরেই থাকে প্রোটন এবং নিউট্রন। এর জন্য আমরা কি বলবো? আমরা বলবো পারমাণবিক ভর মূলত নিউক্লিয়াসের ভর। কারণ নিউক্লিয়াসের ভিতরেই কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আশা করি এই টপিকটা শেষ হয়েছে। ঠিক আছে? এরপরে পরমাণুর মডেল। পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়বো আমরা আজকে। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা মানে ভুলগুলা দেখব। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল শিখবো আমরা। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড নামে একটা বিজ্ঞানী ছিল। উনি 1911 সালে মডেল প্রদান করে। 1911 সালে মডেল প্রদান করে। ঠিক আছে? এই মডেলের কিছু প্রস্তাবনা ছিল। এই মডেলের কিছু প্রস্তাবনা ছিল। তাহলে প্রস্তাবনা এক নাম্বার, উনি কি প্রস্তাব করেছিল? ঠিক আছে? অর্থাৎ বলছিল যে পরমাণুর একটি কেন্দ্র আছে। ঠিক আছে? পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই যে আসো, আমরা যে এতক্ষণ নিউক্লিয়াস বলে চিল্লাইলাম, ঠিক আছে? এই নিউক্লিয়াস নাম দেন কে? রাদারফোর্ড। বোঝা গেছে ব্যাপারটা? কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। যার নাম নিউক্লিয়াস। বোঝা গেছে ব্যাপারটা? যার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? এটা হচ্ছে তার প্রথম প্রস্তাবনা। দ্বিতীয় প্রস্তাবনাটা কি? দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে পরমাণু দেখতে কি? অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ অংশই কি? ফাঁকা। ঠিক আছে? তাহলে পরমাণু দেখতে অত্যন্ত ক্ষুদ্র এবং বেশিরভাগ জায়গায় কি? ফাঁকা। বেশিরভাগ জায়গা কেমন? বেশিরভাগ জায়গা ফাঁকা। বোঝা গেছে ব্যাপারটা? বেশিরভাগ জায়গা ফাঁকা। 3 নম্বর প্রস্তাবনা কেমন ছিল? 3 নম্বর প্রস্তাবনাটা এমন ছিল যে, খেয়াল করো যে 3 নম্বর প্রস্তাবনাটা এমন ছিল, এই যে এটা কিন্তু একটা রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? এই যে খেয়াল করো, কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পরমাণুর বেশিরভাগ অংশই কি? ফাঁকা। এই যে এই ভিতরের অংশগুলা কি? ফাঁকা।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে খেয়াল করো যে আমরা কি জানি সৌরজগতের ক্ষেত্রে, খেয়াল করো যে সৌরজগতের এই যে এই সূর্যকে কেন্দ্র করে কি গ্রহগুলা ঘুরতেছে না? এই যে এটাকে যদি সূর্যকে কল্পনা করো, তাহলে এই যে এইগুলা কি গ্রহ, এগুলা কি গ্রহগুলা কি করতেছে, ঘুরতেছে। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরতেছে। অনুরূপভাবে যেমন যেমন এখানে যদি বলি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, গ্রহগুলো ঘুরছে। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে। অনুরূপভাবে রাদারফোর্ড কি বলে জানো? যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে এইখানে সৌর মডেল, এই যে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করছে রাদারফোর্ড একটা পরমাণুকে কি সৌরজগতের সাথে তুলনা করলো না, এর জন্য তার একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে সৌর মডেল। ঠিক আছে, সৌর মডেল। এই যে সৌর মডেল কে প্রস্তাবনা দেয়? রাদারফোর্ড। বোঝা গেছে ব্যাপারটা? এবং কি বলে সামগ্রিক চার্জ শূন্য। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে আমরা সামগ্রিক চার্জ কেন শূন্য বলতেছি। দেখো, নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন। কেমন চার্জ বিশিষ্ট? প্লাস চার্জ বিশিষ্ট। অপরদিকে বাইরে কে থাকে? নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, বাইরে কে থাকে? ইলেকট্রন থাকে, বাইরে কে থাকে? ইলেকট্রন থাকে। কেমন চার্জ বিশিষ্ট? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে বাইরে থাকলো ঋণাত্মক বিশিষ্ট চার্জ, কেন্দ্রে থাকলো পজিটিভ চার্জ। তাহলে কি পজিটিভ এবং নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে না? নিউট্রাল হয়ে যাবে। এই নিউট্রাল হয়ে যাওয়ার কারণে সে কি বলে? সে বলে যে পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে শূন্য। সামগ্রিক চার্জ কি? শূন্য। কেন বলছে? কারণ কি বাইরে থাকছে কে? ইলেকট্রন, ভিতরে থাকছে কে? প্রোটন। ইলেকট্রন কেমন? নেগেটিভ। ভিতরে কে? পজিটিভ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল বা নিষ্ক্রিয় হয়ে যায়। এর জন্যই বলছে কি সামগ্রিক চার্জ শূন্য। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? আর 4 নাম্বার প্রস্তাবনাটা কেমন ছিল? 4 নাম্বার প্রস্তাবনাটা এমন ছিল যে ধনাত্মকের প্রতি ঋণাত্মকের আকর্ষণ। এটা আমরা সংক্ষেপে বলতে পারি যে ধনাত্মকের প্রতি ওই যে আগে যে কথাটা বললাম ওইটাই, ধনাত্মকের প্রতি ঋণাত্মকের আকর্ষণ। ঋণাত্মকের আকর্ষণ। ঠিক আছে, ঋণাত্মকের আকর্ষণ। ঠিক আছে, ঋণাত্মকের আকর্ষণ মানে কি বিষয়টা? ধনাত্মকের প্রতি ঋণাত্মকের আকর্ষণ, ওই যে ভিতরে থাকতেছে পজিটিভ, বাইরে থাকতেছে নেগেটিভ। ঠিক আছে, এই যে পজিটিভ এবং নেগেটিভ একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। আর এই আকর্ষণটা কেমন? কেন্দ্রমুখী, যার কারণে আসলে কি বললো? ওই যে সৌরজগতে পৃথিবী ছিটকে যায় না কেন, বা বুধ গ্রহ ছিটকে যায় না কেন? কারণ কি একটা কেন্দ্রমুখী বল আছে না? কেন্দ্রমুখী বল আছে। এই কেন্দ্রমুখী বলের সাথে কি তুলনা করেছে? রাদারফোর্ড একটা পরমাণুকে তুলনা করছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই ছিল রাদারফোর্ডের তোমার প্রস্তাবনা। এবার আসো রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতা ছিল। ঠিক আছে, রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতা ছিল। যে প্রথম সীমাবদ্ধতা বা ভুল, এক কথায় রাদারফোর্ড যে ভুলগুলো করেছে। ঠিক আছে, সীমাবদ্ধতা এক কথায় ভুল। ঠিক আছে, এক কথায় ভুল। যে রাদারফোর্ড কেন ভুল? প্রথমত উনি পরমাণুর যে আকার কেমন হবে। ঠিক আছে, পরমাণুর যে আকার বা আকৃতি কেমন হবে। ঠিক আছে, আকার বা আকৃতি কেমন হবে সেটা সম্পর্কে কোনো ধারণা দেন নাই। ঠিক আছে, আকৃতি কেমন হবে, ঠিক আছে, এটা সম্পর্কে কোনো ধারণা উনি দেন নাই। ঠিক আছে, পরমাণুর আকার বা আকৃতি কেমন হবে এটা সম্পর্কে তিনি কোনো ধারণা দেন নাই। 2 নাম্বার ধারণা দিয়ে তিনি কথা বলছে যে খেয়াল করো, আমরা কি জানি? পৃথিবীর আপেক্ষিকভাবে পৃথিবী চার্জহীন। ঠিক আছে,
প্রত্যেক মানে সৌরজগতের যেগুলা গ্রহগুলো আছে সবাই কি চার্জহীন, কিন্তু কিন্তু দেখো এখানে ইলেকট্রন চার্জযুক্ত, প্রোটনও কি চার্জযুক্ত। এই যে চার্জযুক্ত বস্তুর সাথে, ঠিক আছে, চার্জ যুক্ত বস্তুর সাথে যে চার্জহীন বস্তুর যে তুলনা করলো, ঠিক আছে, চার্জ যুক্ত বস্তুর সাথে যে চার্জহীন বস্তুর তুলনা, এটা তিনি ভুল করেছেন, ঠিক আছে। কারণ কি, এটা একটা জিনিসের চার্জ আছে, ঠিক আছে, আরেকটা জিনিসের চার্জ নাই, ঠিক আছে। এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করতে চাই বা দুইটার মধ্যে যদি মিলগুলা দেখাইতে চাই তাহলে তো হলো না, ঠিক আছে। দেখো পরমাণুর ভিতরে চার্জ আছে, যার কারণে সে কি করছে, নড়ছে না। কিন্তু আমরা কি জানি, আমরা জানি না যে সৌরজগতের গ্রহগুলো চার্জহীন, ঠিক আছে। তাহলে সৌরজগতের যে চার্জহীন বস্তু, এটার সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করেছেন, এখানে ইনি কি করেছেন, ভুল করেছেন। বোঝা গেছে ব্যাপারটা। তিন নাম্বারটা কি বলছে, যে একের ভিতর মানে একের অধিক যে ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো আছে, যেমন এক ইলেকট্রন বিশিষ্ট মৌলকে এক ইলেকট্রন বিশিষ্ট বা এক প্রোটন বিশিষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এটার অধিক মৌল, অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার কেমন কেমন আকৃতি হবে বা আকার হবে বা চার্জ হবে বা কিভাবে পরিভ্রমণ করবে, ঠিক আছে, এইটা সম্পর্কে কোনো ধারণা দেন নাই। তার মানে বিষয়টা কেমন, যে একের অধিক ইলেকট্রন যদি থাকে, একের অধিক যদি ইলেকট্রন থাকে তাহলে কিভাবে পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে এটা উনি ব্যাখ্যা করেন নাই। 4 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে, দেখো খেয়াল করে, যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি তোমার ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন, ঠিক আছে। এইটা ম্যাক্সওয়েল বলেন যে যখন কেন্দ্র করে, অর্থাৎ তারা একটু আঁকায় নেই, ঠিক আছে, তাহলে খেয়াল করো যে কোনো এক ম্যাক্সওয়েল এটা বলে যে ইলেকট্রনগুলা ক্রমাগত কি করে, যখন আবর্তন করে, নিউক্লিয়াসকে যখন আবর্তন করে তখন ক্রমাগত কি করে, শক্তি হারায়। এই ইলেকট্রনগুলা যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে বা পরিভ্রমণ করতেছে তখন ক্রমাগত শক্তি হারায়। তাহলে শক্তি যদি হারাইতে থাকে, ঠিক আছে, কোনো একটা সময় আইসে কি নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু প্রকৃতিতে এমন হয় না, ঠিক আছে, নিউক্লিয়াসে প্রকৃতিতে পতিত হয় না, যার কারণে আসলে কি রাদারফোর্ড ভুল। কার মতে, ম্যাক্সওয়েলের মতে। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে ম্যাক্সওয়েলের ঠিক আছে, ম্যাক্সওয়েলের মতে কি, যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে বা পরিভ্রমণ করে তখন ক্রমাগত শক্তি হারায়, ঠিক আছে, কিন্তু শক্তি যদি হারায় তাহলে কেমন হবে, কোনো একটা সময় ঘুরতে কোনো একটা সময় কি নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কিন্তু প্রকৃতিতে কি এমন হয় না, যেহেতু প্রকৃতিতে এমন হয় না, ঠিক আছে, সেহেতু ম্যাক্সওয়েলের মতে রাদারফোর্ড কি ভুল। বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো বিষয়টা। এই ছিল রাদারফোর্ডের সীমাবদ্ধতা 4টা এবং কি প্রস্তাবনা 4টা। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদেরকে, আমরা এই যে রাদারফোর্ড পর্যন্ত শেষ করব, তাহলে কিন্তু আমাদের রাদারফোর্ড পর্যন্ত শেষ হয়ে গেল। তারই সাথে আমাদের কি 1 2 3 4 5 6 টপিকের এই যে 6 টপিকের একটা রাদারফোর্ড কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা নিলস বোর পড়ব, আগামী ক্লাসে আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব, উপশক্তি স্তর সম্পর্কে ধারণা নিব, আইসোটোপ সম্পর্কে ধারণা নিব, এবং পারমাণবিক ভর থেকে গড় বা আপেক্ষিক ভর কিভাবে বের করে, পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ, এটা আমরা বের করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করছি, এবং ভাইয়ার জন্য দোয়া করবা ইনশাল্লাহ, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।